তোমাদের ব্রেকের আগে আমি পি চার্ট পড়িয়েছি, এখন সি চার্ট পড়াবো। সি চার্ট হচ্ছে নাম্বার অফ নন কনফর্মিটি, মোট কয়টা নন কনফর্মিটি আছে, কয়টা নন কনফর্মিটি ডিফেক্ট, কয়টা সংখ্যা। যেহেতু সংখ্যা, এটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে মাপা হয়। পয়সন ডিস্ট্রিবিউশন তোমরা জানো, পয়সন ডিস্ট্রিবিউশনের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, প্রবাবিলিটি যে নাম্বার অফ নন কনফর্মিটি হবে আই সংখ্যক, ধরো দেখ 5, অর্থাৎ প্রবাবিলিটি যে নাম্বার অফ নন কনফর্মিটি হবে 5টা, এটার প্রবাবিলিটি কতটুকু, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স। মাইনাস ল্যামডা তোমরা জানো স্ট্যান্ডার্ড পয়সন ডিস্ট্রিবিউশনে ল্যামডা হচ্ছে মিন ভ্যালু মিউ ইকুয়াল টু সি ইকুয়াল টু এনপি, এটা তোমরা পয়সন ডিস্ট্রিবিউশনে জানো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হবে রুট ওভার এনপি বা রুট ওভার সি। এখানে আবারও আগের মতো দুইটা জিনিস চলে আসবে। একটা হচ্ছে যদি সি ভ্যালু, পপুলেশন সি ভ্যালু জানো, তাহলে এই আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, এটা আপার বা লোয়ার কন্ট্রোল লিমিট যদি সি পপুলেশন ভ্যালু জানো। আর যদি পপুলেশন ভ্যালু না জানো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে জানা থাকে না পপুলেশন সি ভ্যালু, সেক্ষেত্রে একটা বড় স্যাম্পল সাইজ নিতে হয়, তা থেকে সি বার ভ্যালুটা বের করে নিতে হয়, নিয়ে এইটা আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট দিয়ে ক্যালকুলেট করতে হয়। যদি তোমাদের তারপরে কনফিউশন থাকে, আমরা একটা এক্সাম্পল দেখছি। এখানে দেখো একটা কাস্টিং কোম্পানি বাটখারা, যেটাকে ওজন বলে, ওজন বা বাটখারা, যে দাড়ি পাল্লাতে যে ওজনটা ব্যবহার করা হয় 1 কেজি, হাফ কেজি বা 250 গ্রাম বা 2 কেজি বা 5 কেজি, যে বাটখারা গুলো ব্যবহার করা হয়, এগুলো তো আয়রনের তৈরি, এগুলো তো কাস্টিং প্রোডাক্ট। এগুলো তো ফার্নেসে গলানো হচ্ছে, আয়রনটাকে গলিয়ে তারপর একটা ছাঁচে ফেলে শেপটা তৈরি করা হচ্ছে। এখানে অনেক ধরনের একটা প্রোডাক্টে অনেক ধরনের নন কনফর্মিটি থাকতে পারে। যেমন প্রথমত হতে পারে যে 1 কেজি ওজন, তার চেয়ে বেশি বা কম ওজন, 1 কেজি হয়নি, অথবা তার শেপটা ইররেগুলার, অথবা ফ্র্যাকচার খুব ভিজিবল, এরকম অনেক কিছুই হতে পারে। এখন আমরা যে আবার এগুলো কি কারণে হতে পারে, এগুলো বিভিন্ন কারণে, এই যে ফ্র্যাকচার বা বাবল বা ইররেগুলার শেপ, এগুলো কি কারণে হতে পারে? ফার্নেসের হিটিং ঠিক মতো হয়নি, এয়ার ভেন্টিলেশন ঠিক মতো ছিল না, মিক্সিং টেম্পারেচার ঠিক ছিল না, এরকম বিভিন্ন কারণে হতে পারে। আমরা কোয়ালিটি কন্ট্রোলের জন্য প্রতিদিন 30টা করে প্রোডাক্ট নিলাম, প্রতিদিন 30টা করে বাটখারা নিচ্ছি। কেন? এবং 30টাকে বলে একটা ইন্সপেকশন ইউনিট। এই 30টা মিলে এক ইউনিট প্রোডাক্ট ধরা হয়, 30টা মিলে। কেন? কারণ একটা বাটখারাতে কোনো নন কনফর্মিটি নাও থাকতে পারে, কিন্তু 30টা বাটখারাতে কোনো না কোনো নন কনফর্মিটি আছে, এটার প্রবাবিলিটি ইজ ভেরি হাই। সেই জন্য 30টা মিলে একটা ইন্সপেকশন ইউনিট ধরা হয়, একটা ইন্সপেকশন ইউনিট 30টা মিলে। তো আমরা কনস্ট্যান্ট ইন্সপেকশন ইউনিট ধরছি যে 22 দিনের, আমরা আগের মতোই 22 দিনের ডাটা নিয়েছি। আমাদের 1 মাসে 22টা ওয়ার্কিং ডে, বাকি 8 দিন ছিল ছুটির দিন, হলিডে। প্রতিদিন 30টা করে নিয়েছি, অর্থাৎ কনস্ট্যান্ট ইন্সপেকশন ইউনিট প্রতিদিন 30টা। 30টার মধ্যে মোট 12টা ডিফেক্ট পাওয়া গেছে। 12টা মানে 30টার মধ্যে 12টা বাটখারা ডিফেক্ট তা না, 30টাতে এমন হতে পারে একটাতেই 10টা ডিফেক্ট আছে। একটা ওজনেই 10টা, 10টা মানে কি, ধরো ওই একটা বাটখারাই শেপটা ঠিক নাই, এটা এক হলো। 2টা ফ্র্যাকচার দেখা যাচ্ছে, তাহলে 3 হলো, তাহলে ফ্র্যাকচার 2টা আর একটা ইররেগুলার শেপ 3 হলো। 5টা বাবল দেখা যাচ্ছে, তাহলে 5 আর 3 8টা হলো। সারফেস ফিনিশ ভালো না, এটা হলো 9টা। এরকম ভাবে মোট ধরো 12টা, একটা মানে 12টা 30টা বাটখারার 12টা ডিফেক্ট, ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, এরকম 12টা ডিফেক্ট পাওয়া গেল। স্বাভাবিক একই রকম ভাবে দ্বিতীয় দিনে 9টা ডিফেক্ট পাওয়া গেল 30টা বাটখারাতে। এইভাবে মোট 22 দিনে 272টা ডিফেক্ট পাওয়া গেল। এখন 272কে 22 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি সি বার। এই যে সি বার, এটা যদি সি বার হয়, তো তোমরা আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট এইটা জানো, যে আপার কন্ট্রোল লিমিট হচ্ছে সি বার প্লাস 3, অর্থাৎ মিউ, এটা হলো মিউ প্লাস 3 সিগমা। আমরা একটু আগেই বলেছি মিউ, দেখো মিউ হচ্ছে সি বা সি বার, আর সিগমা হচ্ছে রুট ওভার সি বা রুট ওভার সি বার। দেখো,
তাহলে মিউ সি বার প্লাস 3 সিগমা। আমরা একটু আগে মিউ এবং সিগমা ভ্যালুগুলো বের করলাম, একটু আগে দেখো একটা ভ্যালু বের করেছি, সেটাই এটা হলো মিউ আর তার রুটটাই হচ্ছে সিগমা। এইভাবে আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, সেন্টার লাইন বের করলাম, আগের মতোই আমরা প্লট করলাম। এই যে লাল যে ডটেড লাইনটা, এটা হলো ট্রায়াল আপার কন্ট্রোল লিমিট 1, ট্রায়াল সেন্টার লাইন 1 এবং ট্রায়াল লোয়ার কন্ট্রোল লিমিট 1। তোমরা ট্রায়াল ইউসিএল 1 এগুলোর সাথে পরিচিত, একটু আগে আমরা পি চার্টে এটা দেখেছি। এবার প্লট করার পর দেখা যাচ্ছে যে দুইটা ভ্যালু বাইরে চলে গেছে, 3rd ডেতে এবং 17th ডেতে বাইরে গেছে। আমরা ইনভেস্টিগেট করে দেখলাম ওই 2 দিন আমাদের যে গ্যাস লাইন এসে আমাদের ফার্নেসে যোগ হয়েছে, ওই গ্যাস লাইনে প্রেসার কম ছিল। প্রেসার কম থাকাতে ঠিক মতো হিটিং হয়নি, হিটিং না হতে প্রোডাক্টটা খারাপ হয়েছে। এখন এটা তো আমার প্রোডাকশন প্রসেসের দোষ না, এটা তো ন্যাশনাল গ্রিডে গ্যাসের প্রেসার কম থাকলে আমি কি করতে পারি? এটা আমার প্রোডাকশন প্রসেস ঠিকই আছে, সেই জন্য এই দুটা ভ্যালুকে বাদ দেওয়া হলো। এই দুটা ভ্যালুতে 3rd ডে এবং 17th ডেতে কয়টা ডিফেক্ট ছিল? 3rd ডেতে ছিল 25টা আর 17th ডেতে ছিল 24টা। মোট হলো 2 দিন বাদ দিলে 20 দিনে হচ্ছে 25 আর 24-এ 49টা। এই 272 থেকে 49 বাদ যাবে, দিয়ে 20 দিয়ে ভাগ দিলে আমরা নতুন ভ্যালু পেলাম। নতুন ভ্যালুটা এখানে ক্যালকুলেট করা হয়েছে। নতুন ভ্যালু হচ্ছে ট্রায়াল আপার কন্ট্রোল লিমিট 2, ট্রায়াল সেন্টার লাইন 2, ট্রায়াল লোয়ার কন্ট্রোল লিমিট 2। এই যে আবার দেখাচ্ছি, এই যে ট্রায়াল ভ্যালুটা, ট্রায়াল আপার কন্ট্রোল লিমিট 2, সেন্টার লাইন 2, ট্রায়াল সেন্টার লাইন 2, ট্রায়াল লোয়ার কন্ট্রোল লিমিট 2। এটাই যে প্লট করা হলো। করার পর দেখবে বাকি 20টা ভ্যালু মোটামুটি সেন্টার লাইনের অ্যারাউন্ডেই আপ ডাউন করছে এবং কোনোটাই আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিটের বাইরে যায়নি। অর্থাৎ নাও আমার প্রোডাকশন প্রসেস ঠিক আছে। আমার কনক্লুশন হচ্ছে প্রোডাকশন প্রসেস ঠিক আছে। এখন আমরা টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর বের করব। আমাদের আর দুটা স্লাইড আছে। প্রথমে আমরা টাইপ 1 এরর, তোমরা এগুলো পড়েছো, তোমরা কন্ট্রোল চার্ট প্রিন্সিপলস চ্যাপ্টার 9 এ পড়েছো। আমরা তো এখানে দুইটা ট্রায়াল লিমিট পেয়েছি, আমরা ফার্স্ট ট্রায়ালের জন্য বের করি, একইভাবে সেকেন্ড ট্রায়ালের জন্য বের করা যাবে। ফার্স্ট ট্রায়ালে আমরা এক্স বার কি পেয়েছিলাম, এক্স বার বা সি বার পেয়েছিলাম, এটা হলো মিউ। আপার কন্ট্রোল লিমিট এটা পেয়েছিলাম, লোয়ার কন্ট্রোল লিমিট এটা পেয়েছিলাম ফার্স্ট ট্রায়াল ইউসিএল 1, এলসিএল 1। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল রুট ওভার সি বার, এই যে সি বার রুট ওভার 3.52। এখন আমরা আলফা ভ্যালুও বের করব, বিটা ভ্যালুও বের করব। আলফা ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর আর বিটা ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। তোমরা চ্যাপ্টার 9 এ এটা বের করা দেখেছো। এবার একটা নরমাল ডিস্ট্রিবিউশন কল্পনা করো। প্রবাবিলিটি অফ টাইপ 1 এররটা কি, আলফা ভ্যালুটা কি? আলফা ভ্যালুর ডেফিনেশনটা কি যদি মনে থাকে? হয় আপার কন্ট্রোল লিমিট না হয় লোয়ার কন্ট্রোল লিমিটের বাইরে গিয়ে স্যাম্পল পড়েছে। বাইরে পড়লে তো এটা রিজেক্টেড, বাইরে পড়াতে রিজেক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্যাম্পলিং এরর, অ্যাকচুয়ালি আমার লটটা ভালো আছে। তার মানে প্রবাবিলিটি অফ রিজেক্টিং এ গুড লট, এটা তাহলে প্রবাবিলিটি কত হবে? অর্থাৎ প্রবাবিলিটি যে এটা লোয়ার কন্ট্রোল লিমিটের চেয়ে কম যোগ প্রবাবিলিটি যে এটা আপার কন্ট্রোল লিমিটের চেয়ে বেশি। হয় লোয়ার কন্ট্রোল লিমিটের চেয়ে কম, না হয় আপার কন্ট্রোল লিমিটের চেয়ে বেশি। এই দুটা যে কোনো একটা হবে। আর এটা যেহেতু ডিসক্রিট, মনে রাখবে পয়সন ডিস্ট্রিবিউশন একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তোমরা স্ট্যাটিস্টিক্স এগুলো পড়েছো, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সুতরাং এই ডিসক্রিট ভ্যালুটাকে আমরা মনে আছে কিনা তোমাদের যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কে নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা যায়, আর নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনকে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে গেলে কিভাবে করতে হয় সেটা তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়েছো। মনে রাখবে এই যে আলফা ভ্যালু বা বিটা ভ্যালু যে বের করা, এটা কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে। আর নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা আবার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপর, পয়সন ডিস্ট্রিবিউশনের উপর। অর্থাৎ এইটাকে আমার নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য এই ফ্র্যাকশন গুলোকে প্রথমে রাউন্ড আপ করে নিতে হবে। 1.81 হয়ে যাবে 2 আর 22.90 হয়ে যাবে 23। তোমরা এছাড়াও মনে হয় একটা জিনিস পড়েছো, এটা আমরা যদি এটা প্রথমে বের করি, প্রবাবিলিটি দ্যাট এক্স বার ইজ লেস দ্যান 2, লেস আর ইকুয়াল টু কে ক্যালকুলেশনের সুবিধার জন্য লেস দ্যান ধরলেই চলে। প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ লেস দ্যান 2 এই অংশটাকে, আর প্রবাবিলিটি ইজ এক্স ইজ গ্রেটার দ্যান 23, এটা হচ্ছে এখানে। আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি। লেস দ্যান 2 এর জন্য
লেস দ্যান 2 যখন বের করবে, লেস দ্যান 2 এর জন্য, তখন তোমাদের জানো যে এক্স ভ্যালুকে প্রথমে জেড ভ্যালুতে কনভার্ট করতে হবে। জেড ভ্যালু কিভাবে, এক্স ভ্যালুকে জেড ভ্যালুতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা তোমরা জানো। যে জেড হচ্ছে ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এক্স এটা হলো এই যে ব্র্যাকেটের মধ্যে, এটা হলো এক্স মাইনাস মিউ 12.36 হচ্ছে মিউ, এই যে দেখো মিউ মিন, মিউ ডিভাইডেড বাই এটা হলো সিগমা, এই যে দেখো সিগমা 3.52। এখন এটা এক্স হলো কোথা থেকে, তোমার ভ্যালু তো ছিল 2। তোমাদের যদি মনে পড়ে যে একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে যখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা হয়, অর্থাৎ পয়সন ডিস্ট্রিবিউশনকে যখন কন্টিনিউয়াস নর্মাল ডিস্ট্রিবিউশনে অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়, তোমাদের এটা টাইটেলটা ছিল এরকম প্রবাবলি, নর্মাল অ্যাপ্রক্সিমেশন অফ পয়সন ডিস্ট্রিবিউশন। একইভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রযোজ্য ছিল নর্মাল অ্যাপ্রক্সিমেশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো সেখানে মনে আছে কিনা, যদি এক্স এটা যদি লেস দেন হয় তাহলে 0.5 যোগ হবে, আর যদি গ্রেটার দেন হয় তাহলে 0.5 বিয়োগ হবে। এখানে দেখো 0.5 যোগ করা হয়েছে, 0.5 বিয়োগ দেওয়া হয়েছে। এবার বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো আমরা চ্যাপ্টার 9-এ পড়েছি। তোমরা এটা পেলে এত সংখ্যক প্রোডাক্ট লোয়ার কন্ট্রোল লিমিটের বাইরে যাবে, আর এত সংখ্যক প্রোডাক্ট আপার কন্ট্রোল লিমিটের বাইরে যাবে। মোট দুইটার বাইরে কত যাবে, এই দুইটা যোগ করো, এত সংখ্যক। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও 100 দিয়ে গুণ দাও, 0.46%। এটাকে 10,000 দিয়ে গুণ দিলে কি পাওয়া যাবে, 10,000-এ মোট 46টা প্রোডাক্ট লিমিটের বাইরে গেছে। ইন্টারপ্রিটেশনটা এরকম, প্রতি 10,000 প্রোডাক্টে 46, 10,000 দিয়ে গুণ দাও, এটা 46টা প্রোডাক্ট বাইরে গেছে। এটা বেশি না কম, মোটামুটি কম, কিন্তু একেবারে যে অ্যাকসেপ্টেবল রেঞ্জ তাও কিন্তু না। অ্যাকসেপ্টেবল রেঞ্জ না কেন, তোমাদের মনে আছে এম্পিরিক্যাল রুল বা চেবিশেভ থিওরেম, প্লাস মাইনাস 3 সিগমা লিমিটের মধ্যে কত পার্সেন্ট ডাটা থাকে ভেতরে, প্লাস মাইনাস 3 সিগমা লিমিটের ভেতরে কত পার্সেন্ট প্রোডাক্ট ডাটা থাকে, 99.73%। প্রোডাক্টের ক্ষেত্রে বলবো 99.73% প্রোডাক্ট ভেতরে থাকে। তাহলে বাইরে যায় কত, যদি 99.73 ধরো, এটাকে 99.74ও অনেকে ধরে। এটা নির্ভর করছে তুমি 73 পর যে ডিজিট আছে এটা রাউন্ড আপ করছো কিনা। তো আমরা যদি 99.73 ধরি, তাহলে 99.73 প্রোডাক্ট পার্সেন্টেজ যদি ভেতরে থাকে, তাহলে বাইরে যাবে 0.27%। 0.27% যদি বাইরে যায়, তাহলে প্রতি 10,000-এ যায় বাইরে 27টা প্রোডাক্ট। এখানে কিন্তু 27টা যায়নি, এখানে কিন্তু গেছে 46টা, অর্থাৎ এটা কিন্তু অনেকটা হাই। তারপরও মোটামুটি কমই ধরা যায়, 10,000-এ 46টা, এটা এমন কোনো বেশি না, তবে চেবিশেভ থিওরেম অনুযায়ী এটা বেশি। আচ্ছা, আমরা টাইপ 1 এররটা বের করলাম, একইভাবে তুমি টাইপ 2 এররটা বের করতে পারো। এটা আমি আর ক্যালকুলেশন দেখাচ্ছি না, তোমরা বের করে নিও। এবার আমাদের লাস্ট স্লাইডে চলে যাচ্ছি, ইউ চার্ট। এখন আমরা আবারও যদি সি চার্টে যাই, আমি তোমাদের এর আগে বলেছি, তারপর আবারও বলছি, যে তুমি 200 স্কয়ার ফিটের একটা দেয়ালে যে নাম্বার অফ নন কনফর্মিটি পাবে, আর 500 স্কয়ার ফিটের একটা দেয়ালে যে নাম্বার অফ নন কনফর্মিটি পাবে, দুটা তো কম্পেয়ার করতে পারো না। একটা 200 স্কয়ার ফিটের দেয়াল ছিল, একটা 500 স্কয়ার ফিটের দেয়াল। এটার ক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে সি চার্ট করা যাবে না। এক্ষেত্রে এর আগের এক্সাম্পলটা ছিল যে বাট খারাপ, প্রতিদিন আমি 30টা করে নিচ্ছি, কনস্ট্যান্ট বলে, এটা কনস্ট্যান্ট ছিল বলে সি চার্ট করা গেছে। কিন্তু কনস্ট্যান্ট যদি না থাকতো তখন সমস্যা। এই যে দেয়ালের কথা বললাম, তখন তুমি যদি 200 স্কয়ার ফিটে মোট 50টা নন কনফর্মিটি, হোয়াই নট তুমি 200 স্কয়ার ফিটের দেয়ালকে 200 দিয়ে ভাগ দাও, দিলে পার স্কয়ার ফিটে কয়টা নন কনফর্মিটি সেটা পেয়ে যাচ্ছ। আবার 500 স্কয়ার ফিটে কয়টা পাওয়া গেছিল সেটাকে তুমি 500 দিয়ে ভাগ দাও, তাহলে পার স্কয়ার ফিটে পাচ্ছ। যখন প্রতিটাই পার স্কয়ার ফিটে পাচ্ছ, তখন তো একটা কম্পারেবল বেজে চলে আসে। অর্থাৎ এটাকেই বলে ইউ চার্ট, অর্থাৎ পার ইউনিটে কনভার্ট করে দাও। ভ্যারিয়েবল ইন্সপেকশন ইউনিট যদি হয়, ভ্যারিয়েবল ইন্সপেকশন ইউনিট কি, একটা 200 স্কয়ার ফিটের দেয়াল, একটা 500 স্কয়ার ফিটের দেয়াল, এটা একটা এক্সাম্পল। আর একটা হচ্ছে একদিন তুমি 30টা বাটখারা নিয়েছো, ওই দিন কম প্রোডাকশন হয়েছে, আর একদিন প্রচুর প্রোডাকশন হয়েছে, ওই দিন তুমি 50টা বাটখারা নিয়েছো। ফলে ইন্সপেকশন ইউনিটের সাইজ তো চেঞ্জ হচ্ছে, সেই জন্য তখন পার ইউনিটে কনভার্ট করা হয়। এরকম যদি করো তখন ইউ চার্টটা অ্যাপ্লিকেবল। তো আমাদের এখানে এই চ্যাপ্টারটা শেষ। আমি তোমাদের এর পরের দিন পরবর্তী চ্যাপ্টারটা পড়ব।